হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা পড়ব আর্থপূড়া। আর্থপূড়া হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের, বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। প্রথম অধ্যায়টা গুরুত্বপূর্ণ এবং তার মাঝে আর্থপূড়া আরও গুরুত্বপূর্ণ। তো তাই আমরা আর্থপূড়া পর্বকে খুব মজার চলে এবং খুব সুন্দর হইতে শিখব। দেখো, আমরা খুব বুঝে বুঝে শিখব যে আর্থ্রোপোডা। এখানে আর্থ্রোপোডা শব্দটাকে দুইটা অংশে ভাগ করা যায়। একটা অংশকে বলতেছে আর্থ্রো, আর একটা অর্থ হচ্ছে পোরাস। তো এখানে আর্থ্রো শব্দের একটা অর্থ আছে, সেটা হচ্ছে সন্ধি, আর পোরাস শব্দের একটা অর্থ হচ্ছে সেটা হচ্ছে পা। এখন সন্ধি বলতে আবার কি? সন্ধিত বস্তু হবে। সন্ধি হচ্ছে, ধরো দুইটা অঙ্গের জোড়াস্থলকে সন্ধি বলতেছে। যেমন কি মানুষের হাতের আঙুলের আমরা যখন বাগাতে পারি, তো এইখানে কিন্তু মোটা একটা গিঁট থাকে, ওই গিঁটটাই অ্যাকচুয়ালি সন্ধি। এরকম যেমন এইখানে এই যে তেলাপোকা যে দেখতে পাচ্ছ, তেলাপোকার কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে আরশোলা। তো আমরা বইয়ের ভাষায় বলবো যেটা হচ্ছে আরশোলা। তো আরশোলার পায়ের ক্ষেত্রে দেখো তো, এই যে এখানে কি গিঁট না, এইখান থেকে এইখানে আসলে, তো পিকচারে কিন্তু দেখা যাচ্ছে গিঁট। তো এটাই হচ্ছে সন্ধি। এই অঙ্গগুলো হচ্ছে সন্ধি, দুইটা অঙ্গ একসাথে যুক্ত থাকে, হ্যাঁ, জোড়া জায়গা, ওটা হচ্ছে সন্ধি। আর পোড়া শব্দ হচ্ছে পা। তো পাকে অ্যাকচুয়ালি তুমি বলতে পারবা যে উপাঙ্গ। উপাঙ্গ মানে পা। আমি কেন বললাম উপাঙ্গ? কারণ সামনে লাগবে উপাঙ্গ। তো দেখো তাহলে কি হলো, আর্থ মানে সন্ধি আর পরশ মানে হচ্ছে পা। তার মানে আর্থপোড়া শব্দের মানে কিন্তু লুকিয়ে আছে যে যাদের পা সন্ধিযুক্ত, সন্ধিযুক্ত পা। তো সন্ধিযুক্ত পাকে অ্যাকচুয়ালি আর্থপোড়া বলে। তো কোন প্রাণীদের সন্ধিযুক্ত পা থাকে? তো সেটা কি? এই যে আরশোলা। তো আরশোলার পা কিন্তু সন্ধিযুক্ত, কারণ কি, যে আমি আগেই বললাম পাগুলো সন্ধিযুক্ত থাকে। ঠিক আছে, তো আমরা এখন দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, সেটা হচ্ছে এই পর্বটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এটা অনেকবার আসছে, বৃত্তি পরীক্ষাও আসছে, তো তোমাদের সামনেও আসবে ইনশাল্লাহ। তো প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কি? উত্তর আর্থপূড়া। ঠিক আছে, তো এরপরে দেখো যে আরেকটা পড়া, যে অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বাস করে। হ্যাঁ, তো অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবীটা কি? পরজীবী মানে হচ্ছে, অ্যাকচুয়ালি পরজীবী মানে হচ্ছে যারা অন্যের উপর জীবন ধারণ করে। এই পরজীবী মানে অন্যের উপর জীবন ধারণ করে। তার মানে কি? অন্যের উপর জীবন ধারণ করা মানে হচ্ছে অন্যের উপর সে থাকবে এবং তার থেকেই সে পুষ্টি উপাদান গ্রহণ করবে। পুষ্টি বলতে খাদ্য। হ্যাঁ, তো এখানে একটা হচ্ছে অন্তঃপরজীবী আর একটা বহিঃপরজীবী। তো বহিঃপরজীবী হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ধরো অন্য একটা প্রাণীর উপর সে থাকে এবং ওই প্রাণীর বাহিরের অংশে থাকে। যেমন কি, যেমন ধরো উকুন, এই যে বহিঃপরজীবীর মধ্যে পড়ে কি উকুন। কিভাবে? আমি একটু লিখি যে উকুন। উকুন অ্যাকচুয়ালি কোথায় থাকে? মানুষের মাথায় থাকে না? তো মাথায় উকুন থাকে। তো মাথায় যে থাকে, চুলের মধ্যে থাকে। এই উকুন কি করে? আমাদের মাথা থেকে যে রক্ত, ও ওই রক্তগুলা খেয়ে জীবন ধারণ করে। তার মানে ওই রক্ত থেকে পুষ্টি উপাদান নেই, এবং সে যেহেতু দেহের বাইরে রয়েছে সেহেতু সে কি? বহিঃপরজীবী। এবং অন্তঃপরজীবী কোনটা হবে তাহলে? অন্তঃপরজীবী হবে যারা আর কি দেহের ভিতরে অবস্থান করে, তো ওরা হচ্ছে অন্তঃপরজীবী। ঠিক আছে, তো আমরা এখন দেখব যে আর্থ, এবং এরপর আমরা এই যে দেখতে পারি যে অনেক প্রজাতি রয়েছে যারা উঠতে পারে। হ্যাঁ, এই পর্বে অনেক প্রজাতি রয়েছে উঠতে পারে। তো উঠতে পারে কারা? এই ধরো আরশোলা, ও তো উঠতে পারে। আরশোলা উঠতে পারে, কিন্তু প্রজাপতিও উঠতে পারে। যদিও আরশোলা উড়ে না, কিন্তু বিপদে পড়লে ঠিকই উড়ে। তো এখন দেখো, আমরা এখন পড়বো যে আর্থপোডার অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য। তো পরীক্ষায় যেটা আসে মেইনলি সেটা হচ্ছে বৈশিষ্ট্য আসে, তোমাকে যেটা লিখতে হয় সেটা হচ্ছে বৈশিষ্ট্য। তো দেখো, আর্থপোডার বৈশিষ্ট্যগুলো আমরা খুব সহজে শিখবো। সেটা হচ্ছে, এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মস্তক, বক্ষ, উদর তিনটি অংশে শরীর বিভক্ত। শরীর বিভক্ত মানে শরীরকে ভাগ করছে তিনটা অংশে, একটা মস্তক, বক্ষ, উদর। তো মস্তক মানে আমরা সবাই জানি যেটা হচ্ছে, দেখো এই যে আরশোলার দিকে লক্ষ্য করা, মস্তক হচ্ছে যেটা শরীরের সামনের অংশ, যেটা মাথা আর কি। তো মাথাটাকে মস্তক বলতেছে। তো বক্ষ তো কোনটা? তো বক্ষ আর উদর বুঝতে হবে আমাদের। বক্ষ হচ্ছে অ্যাকচুয়ালি মাথার পরের অংশ থেকে শুরু করে এই লাস্টের আগ পর্যন্ত, ধরো এই অংশটুকু, যে এইখানে দুইটা পা, দুই পাশে দুইটা পা এবং ডানা থাকে, এই অংশটুকুকে বলতেছে বক্ষ। এবং উদর কোনটুকু? উদর হচ্ছে বক্ষের পরের অংশ, বক্ষের পর থেকে শেষ অবধি, তার মানে এই অংশটুকু হচ্ছে উদর।
মানে পেছনের অংশটা হচ্ছে উদর, এবং উদরে কি থাকে, পেছনের অংশে অ্যাকচুয়ালি এই যে আরশোলার এই অংশটুকু জননাঙ্গ থাকে, বুঝছ, জননাঙ্গ। তো এই অংশে জননাঙ্গ থাকে, তার মানে জননাঙ্গ থাকে উদরে মানে পেছনে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম তিনটা অংশ বিভক্ত। এরপরে হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। তো সন্ধিযুক্ত উপাঙ্গ যে বিদ্যমান, এটা তো আমরা অ্যাকচুয়ালি আর্থপুরা নামের ভিতরেই পড়ছি, কারণ আর্থ মানে সন্ধি, আর পরাস মানে হচ্ছে পা, আর পাকে আমরা বলতে পারি উপাঙ্গ। তার মানে এবং তার এদেরকে সন্ধিযুক্ত উপাঙ্গ কেন বলা হয় এটা তো তোমরা সবাই বুঝছো ইনশাল্লাহ। তো দেখো, তারপরে দেখো এরপরে হচ্ছে 2 নাম্বার যে অপশনটা হচ্ছে মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। দেখো পুঞ্জাক্ষী আর অ্যান্টেনা কি, এই যে আমার যে আরশোলার ছবিটা ছিল এইখানে, অ্যাকচুয়ালি আরশোলার যে ছবিটা আছে এইখানে, তো ছবির মধ্যে কিন্তু আমরা দেখতে পাইছি এইখানে এই সামনে যে অংশটা রয়েছে এটা হচ্ছে মাথা, এইখানে এই যে সূক্ষ্ম অংশগুলো এগুলা হচ্ছে অ্যান্টেনা। এই যে সরু অংশটুকু মানে চুলের মতো অংশটা এটা হচ্ছে অ্যান্টেনা। তো অ্যান্টেনার কাজ কি, এই অংশ দিয়ে সে অ্যাকচুয়ালি ঘ্রাণ নেই, ঘ্রাণ উদ্দীপনা, ধরো একটা জিনিস সেটা কেমন টেস্ট হবে বা এটা গন্ধযুক্ত কিনা, সুঘ্রাণ আছে, এটা সে লক্ষ্য করে বা বুঝে কিভাবে এই অ্যান্টেনা দিয়ে। এবং পুঞ্জাক্ষী কি, তাহলে পুঞ্জাক্ষী হচ্ছে অ্যাকচুয়ালি চোখ, এই যে সামনে যে অংশগুলো দেখতে পাচ্ছ এইগুলা, তো চোখকে অ্যাকচুয়ালি পুঞ্জাক্ষী বলে, বুঝছ। মানুষের 2টা চোখ থাকে শুধুমাত্র, তো এদের ক্ষেত্রে আরশোলার ক্ষেত্রে অনেকগুলা চোখ থাকে। এখন বলবা কি চোখ তো অ্যাকচুয়ালি মানে দেখতে মানে তোমাদের দেখা যায় যে 2টা চোখ অ্যাকচুয়ালি, মানে আরশোলার ক্ষেত্রে 2টা চোখ দেখা যায় এমনিতে, কিন্তু আদৌ এখানে এই 2টা চোখের ভিতরে অসংখ্য হাজার হাজার চোখ থাকে। হ্যাঁ, তো ঠিক আছে ইনশাল্লাহ। তো এরপরে দেখো যে আমাদের 2 নাম্বার অপশন গেল। এখন আমার 3 নাম্বার অপশন কি, দেহ নরম কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। দেখো দেহ নরম, ঠিক আছে, কিভাবে, কারণ আরশোলার ভিতরের অংশটা তো নরম, কিন্তু উপরে যে খোলস এটা কিন্তু শক্ত, বুঝছ। তো শক্ত খোলসকে বলি আমরা আবরণ, খোলসকে বলি আবরণ। তো শক্ত আবরণকে বলে কাইটিন, শক্ত আবরণের নাম হচ্ছে কাইটিন। এবং যাদের আবরণটা নরম শক্ত না, যেমন কৃমি আবরণ নরম থাকে, এবং ওই আবরণকে আমরা বলি কিউটিকল, নরম আবরণকে বলি কিউটিকল, এবং শক্ত হলে আমরা বলবো কাইটিন আবরণ, ঠিক আছে ইনশাল্লাহ। এবং তারপরে দেখো 4 নম্বর অপশন আছে মালপিজিয়ান নালিকা নামক রেচনাঙ্গ বিদ্যমান। অ্যাকচুয়ালি মালপিজিয়ান নালিকা এটা হচ্ছে একটা নালিকার নাম, এই আর কিছু না, কিন্তু রেচনাঙ্গ বিদ্যমান, রেচনাঙ্গ কি এটা হচ্ছে বোঝার বিষয়। দেখো রেচনাঙ্গ হচ্ছে ওই সব অঙ্গ যেই অঙ্গের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ বের করে দেওয়া যায়। এখন বলতে পারো স্যার রেচনাঙ্গ বলতে কি এমন হতে পারে যে মানুষের রেচনাঙ্গ কি মানে প্রস্রাব পায়খানা রাস্তাটা, অ্যাকচুয়ালি এটা কিন্তু রেচনাঙ্গ না। হ্যাঁ, রেচনাঙ্গ হচ্ছে যেমন মানুষের রেচনাঙ্গ কি, সেটা হচ্ছে যে ফুসফুস, কিডনি, মানুষের প্রধান রেচনাঙ্গ হচ্ছে কিডনি। কারণ কি, কিডনির মধ্যে দিয়ে, কিডনির মাধ্যমে মানুষের যেই শরীরে বর্জ্য পদার্থ থাকে এটা সে এই বর্জ্যগুলোকে মূত্রে পরিণত করে। তো কে করে, কিডনি, তাই মানুষের রেচনাঙ্গের নাম হচ্ছে কিডনি, এটা হচ্ছে প্রধান। এবং কিডনি ছাড়াও কিন্তু অন্য অন্য অঙ্গ আমাদের রেচন কাজ করে, যেমন কি শরীরের ত্বক কি করে, ভিতরের যেই ঘাম থাকে এটা কি ত্বকের মাধ্যমে সে বের হয়ে আসে, তো এটা তো একটা বজ্র, তার মানে শরীরের ত্বকটাও কিন্তু এক ধরনের রেচনাঙ্গ। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আর্থ্রোপোডা পর্বের রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা, যেই নালিকাটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পরিপাকের অংশের সাথে থাকে। মানে পরিপাক তোমরা হয়তো বুঝতেছো না, শরীরে আমরা যে খাবার খাই, তো খাবার যেই অংশে যায় হজম হয় ওই অংশকে বলে পরিপাক অংশ। ওই অংশের ভিতরে অনেকগুলা নালী থাকে, ওই অংশ থেকে বের হয়ে আসে, ওই নালী মানে গুলাকেই বলে মালপিজিয়ান নালিকা। তো বুঝতে পারছো, এতটুকু মনে রাখো যে আর্থ্রোপোডা পর্বের রেচনাঙ্গের নাম মালপিজিয়ান নালিকা, এই রেচনাঙ্গ মালপিজিয়ান নালিকা, ঠিক আছে। এবং 5 নম্বর অপশন সেটা হচ্ছে দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। দেখো এইখানে বুঝো রক্তপূর্ণ গহ্বর, তো এদের যে গহ্বর থাকে, এদের যে গহ্বর অ্যাকচুয়ালি দেখো এখানে হিমোসিল শব্দটাকে একটু ভাঙা যায়। দেখো হিমোসিল, এই সিল যে শেষের অংশ সিল, এই সিল মানে হচ্ছে গহ্বর। বায়োলজিতে বা বিজ্ঞানে যেখানে তুমি দেখবা সিল শব্দ রয়েছে
তো বুঝে নিবা যে সিল মানে হচ্ছে গহ্বর, আর হিমো এটা হচ্ছে হিমো বলতে হচ্ছে হিম। হিম এখানে হিমো আর হিম বলতে হচ্ছে রক্ত। তার মানে হিমোসিল বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যেটা রক্তপূর্ণ গহ্বর। ঠিক আছে, তার মানে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে গহ্বরটা, ওই গহ্বরগুলো অ্যাকচুয়ালি থাকে রক্তে পূর্ণ গহ্বর থাকে। হ্যাঁ, তো তাই ওই ধরনের গহ্বরকে, যেই গহ্বরগুলো রক্তে পূর্ণ থাকে তাদেরকে বলা হয় হিমোসিল। বুঝছো তো? এখন বলবা যে স্যার স্যার গহ্বর কি? গহ্বর হচ্ছে শরীরের ফাঁকা অংশ। গহ্বর হচ্ছে ফাঁকা অংশ, মানে একদম ফাঁকা থাকে। এখন ওই ফাঁকা অংশে যদি রক্ত থাকে, মানে তাহলে কি হলো? রক্তপূর্ণ গহ্বর হইল। এবং ওই ধরনের গহ্বরকে বা রক্তপূর্ণ গহ্বরকে বলে হিমোসিল। তাহলে আর্থ্রোপোডা পর্বের গহ্বরে প্রাণীদের গহ্বরে যেমন যেহেতু রক্ত থাকে এবং তাদের গহ্বর যেহেতু রক্তে পূর্ণ, মানে রক্তে ভরা থাকে, তাই ওই গহ্বরের নাম দিছে হিমোসিল। তোমরা কি আমার এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলা কিনা বলো তো? খুব সহজ না? হ্যাঁ, এরপর দেখো উদাহরণ কি হতে পারে? প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাকডা। এখন আরশোলা কি, এটা তো মানে বুঝছো তো? আরশোলা হচ্ছে তেলাপোকা আর কি। তো হোপফুলি আমি আশা করতেছি তোমরা আজকের এই লেসনটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবং তারপরেও যদি কারো বুঝতে সমস্যা থাকে, হ্যাঁ, আমাকে ভিডিওর কমেন্টে তোমরা বলতে পারো যে অমুক কোনো জায়গায় সমস্যা আছে কিনা। ঠিক আছে, ইনশাল্লাহ বুঝতে সমস্যা হলে আমি এর থেকে আরও বেটার হয়ে পড়াবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থেকো ইনশাল্লাহ। তো আজকের এই পর্বটা এই পর্যন্ত রাখছি ইনশাল্লাহ। তো আল্লাহ হাফিজ।